মানবজাতির কলঙ্ক, শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না বলেছেন মির্জা ফখরুল। অভ্যুত্থানের বছর না যেতেই দোষারোপের রাজনীতি শুরু, অভিযোগ সালাউদ্দিনের। গোপালগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, ৫,৪০০ জনকে আসামি করে হত্যা মামলা পুলিশের। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাধা দিয়ে থামানো যাবে না এনসিপিকে, হুঁশিয়ারি নাহিদের। তরুণ নেতৃত্বকে লোভ দেখিয়ে কেনা যাবে না বললেন হাসনাত। তত্ত্বাবধায়ক সরকারে একমত হলেও গঠন প্রক্রিয়ায় মতানৈক্য রাজনৈতিক দলগুলোর। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা দিয়ে দ্বিমত। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। তিনি মানব জাতির কলঙ্ক। ভিন্নমত থাকবেই, তাতে হতাশ হবার কিছু নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, সবাইকে নিয়ে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চান তারা। আহমেদ সারোয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। এতে অংশ নিয়ে বৃক্ষরোপণ পূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একসময় জিয়ার মাজারে যেতে যাদের কাছ থেকে অনুমতি নিতে হতো, এখন তারা পলাতক। এটাই নিয়তি, কিন্তু দুঃখের বিষয় এগুলো কেউ মনে রাখে না। আমি গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে একজন মা, তিনি দীর্ঘক্ষণ ধরে আহাজারি করে কেঁদে কেটে একটা কথাই বলছিলেন, যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি এবং কেড়ে নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ মর্মান্তিক পাশবিক ভাবে। তাকে গুলি করে মেরেছে, পড়ে গেছে, এরপর একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে। বেঁচে আছে না মরে গেছে সেটাও না দেখে আরো ৬-৭টা লাশের সঙ্গে তাকে পুড়িয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন, একটা স্বাধীন দেশের নাগরিক আমরা, সেই দেশের পুলিশ প্রশাসন যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কি নির্মম, নৃশংস, অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। তিনি বলেন, নির্বাচনে যারাই দেশ পরিচালনার দায়িত্ব পাবে তাদের উচিত হবে শহীদদের পরিবারের পুনর্বাসন করা, না হলে জাতি ক্ষমা করবে না। নির্বাচন হবে, নির্বাচনে কে দায়িত্ব পাবে সেটা পরের কথা। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলবো যে আমরা দলের পক্ষ থেকে ফান্ড রেজ করবো। সেই ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। আমরা বিশ্বাস করি আপনার ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে আমরা একটা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। পরে বিএনপি মহাসচিব জিয়া উদ্যানে কয়েকটি শহীদ পরিবারের সদস্যদের নিয়ে বৃক্ষরোপণ করেন। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের 1 বছর যেতে না যেতেই দেশে দোষারোপের রাজনীতি শুরু হয়ে গেছে। তবে বিএনপি ঐক্যের রাজনীতি চায় বলে জানান তিনি। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আদর্শ পাবলিকেশন আয়োজিত ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খানের লেখা স্ফুলিঙ্গ থেকে দাবানল বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিতে যারা ঐক্য চায় না তারা ফ্যাসিস্ট। স্বাধীনতার বিরোধী বিভেদ সৃষ্টি করেছিল শেখ হাসিনা। আমরা সেই চর্চা থেকে বেরিয়ে আসতে চাই। বিরোধী দল থাকবে, কিন্তু আমাদের একটাই নীতি হবে, সবার আগে দেশ। যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, চিকিৎসাধীন আছে, তারা যেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন তেমন দেশ গড়তে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের শক্তি সাজিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যারা রাজনৈতিক ফায়দা নিয়েছে তারাই এখন বাইরে আছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
যারা গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে। আমরা এই 1 বছর যেতে না যেতেই আমরা ভুলে যাচ্ছি গণতান্ত্রিক সংগ্রামের স্ট্রাগলের সমস্ত আমাদের ত্যাগ তিতিক্ষাকে রক্তদানকে। আমরা মর্যাদামান করার পরিবর্তে পরস্পরকে পরস্পর অপমানিত করার সুযোগ নিচ্ছি। কেন জানি না, আমাদের মধ্যে সেই চর্চা ইদানিং শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে তারা ওরাই যারা আমাদের ভিতরে বিভক্তির মধ্য দিয়ে সুযোগ নেবে, তারা ওরাই যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হতে দিতে চায় না, তারা ওরাই যারা ফ্যাসিবাদের আগমনকে স্বাগতম জানাতে চায়। আমি শুধু নসিহত করব, স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সবাই এই স্বাধীনতাকে যেহেতু আপন করে নিয়েছি, এখানে আমরা কোনো বিভক্তি চাই না। কারফিউর পরে গোপালগঞ্জ জেলায় 144 ধারাও প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। তবে অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। এর আগে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে দফায় দফায় সংঘর্ষে 4 জন মৃত্যুর ঘটনায় শনিবার গভীর রাতে গোপালগঞ্জ সদর থানায় 4টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে 5400 জনকে। রবিবার সকালেই তথ্য নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান। জানান, এসব মামলায় দুষ্কৃতিকারীদের আসামি করা হয়েছে। এই পর্যন্ত এই ঘটনায় মোট 8টি মামলা হয়েছে। এতে আসামির সংখ্যা 8408 জন। এর মধ্যে পুলিশ গ্রেফতার করেছে 301 জনকে। গেল বুধবার এনসিপির পদযাত্রাকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ, হামলা, ককটেল বিস্ফোরণ, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই 4 জন নিহত হয়। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গুলিবিদ্ধ আরও 1 জনের। উদ্ভূত পরিস্থিতিতে গোপালগঞ্জকে কয়েক দফা কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। রাজধানী সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোর কমিটির বৈঠক ও বিশেষ সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। গোপালগঞ্জের ঘটনায় রাজনৈতিক প্রভাব ছিল, তবে এখন সেখানে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরছে। তিনি বলেন, অন্য সময়ের তুলনায় এবারের হরতালগুলোতে নাশকতার মাত্রা অনেকটাই কম। বলেন, সরকার চায় গণতন্ত্রের সৌন্দর্য বজায় থাকুক, সবাই মত প্রকাশ করবেন, তবে যেন কেউ অশালীন ভাষা বা আক্রমণাত্মক আচরণ না করেন সে আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের মতো গণগ্রেফতার নয়, এখন শুধু প্রকৃত অপরাধীদেরই ধরা হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু করতে পারবে না এমন কথা ঠিক নয়। হাতে এখনো সময় আছে আইনশৃঙ্খলা রক্ষায়। গুলি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যে সময় যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেনাবাহিনী সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি সংস্থা কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই পদযাত্রায় বিভিন্ন স্থানে বাধা দিয়ে তরুণদের শক্তি এনসিপিকে থামানো যাবে না। চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রবিবার রাতে চট্টগ্রাম মহানগরীর বিপ্লব উদ্যানে জুলাই পদযাত্রার সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ভিত্তি। কেউ চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকালে সারা দেশে বিদ্রোহ সৃষ্টি হবে। সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সফলভাবে স্বৈরাচারের পতন ঘটাতে পারলেও সফলভাবে রাষ্ট্র গঠন হয়নি। তিনি বলেন, তরুণ প্রজন্মকে লোভ দিয়ে টাকা দিয়ে কেনা যাবে না। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। এনসিপির যুগ্ম সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে যারা ঘাপটি মেরে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাদের রুখে দিতে হবে। বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে লুটপাটের রাজনীতি দেখতে চায় না এনসিপি। গণ অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। আমরা আজও বলতে চাই, বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি তারুণ্যের শক্তি, চট্টগ্রামের শক্তিকে থামানো যাবে না। এই তরুণ প্রজন্মকে অর্থ দিয়ে খেলা যায় না, এই তরুণ প্রজন্মকে লোভ দিয়ে খেলা যায় না। হাসিনা চেষ্টা করেছিল কিন্তু কিনতে পারে নাই। এই তরুণ প্রজন্ম চাকলে ইতিহাস তৈরি হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে তুলতে হবে। গোপালগঞ্জের ঘটনায় অনেকে সহিংসতার কথা বলে,
আমরা বলি সন্ত্রাসী হামলাকে সহিংসতা বলার অপসত্য অসত্য চেষ্টা আপনারা করবেন না। জামাত, শিবির, এনসিপি এরা সবাই একই সূত্রে গাঁথা। দেশে স্বাভাবিক সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক তারা তা চায় না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি থেকে একদিনও পেছানোর চেষ্টা হলে সরকারকে 1 ঘণ্টাও সময় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। রবিবার সন্ধ্যায় রাজধানীতে এক মশাল মিছিল শেষে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে আমরা ঢাকা নগরবাসী সংগঠন। ইশরাক হোসেন বলেন, তারেক রহমানকে নিয়ে কটূক্তি জনগণ মেনে নেবে না। পুরান ঢাকার নয়াবাজার নবাব ইউসুফ মার্কেটে বিএনপির কার্যালয়ের সামনে থেকে ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিলটি শুরু হয়ে বংশাল রোড, গুলিস্তান, 0 পয়েন্ট, বিজয়নগর হয়ে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। ইশরাক হোসেন বলেন, একটি মহল সংবিধান পরিবর্তন ও পিআর পদ্ধতি করতে চাচ্ছে, এইসব মানুষ মানে না, মানবে না বলেও তিনি হুঁশিয়ারি করে দেন। তারা এতই ধৃষ্টতা দেখালো আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের ব্যাপারে কটূক্তি করার সাহস দেখালো। আমাদের আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সেটিকে যেভাবে অসম্মান করলো সেটি আসলে আমরা ভোলার মতো নয়। একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই। আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন, পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছেন। উনি রাজি, আমরা রাজি। এই ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে 1 ঘন্টা আমরা রাখবো না। রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতের আগ্রাসন বিরোধী অন্য যে কোনো দেশ, সেটা পাকিস্তান হোক, আমেরিকা হোক, চায়না হোক, রাশিয়া হোক, আমরা থোড়াই কেয়ার করি। আমরা চাই সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। 21 জুলাই 2024-এর এই দিনে সবার দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতে। এদিন কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্ট। রায়ের পর্যবেক্ষণে সরকারি চাকরিতে মেধায় 93, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী কোটায় 7% নির্ধারণ করা হয়। এর আগে বন্ধ হওয়া ইন্টারনেট সচল না হওয়ায় এদিনও ক্ষোভ বাড়ে জনসাধারণের মধ্যে। বিদ্যুৎ ও গ্যাসের প্রিপেড কার্ড রিচার্জ না করতে পারায় বিদ্যুৎ ও গ্যাসহীন থাকে অনেক এলাকার মানুষ। 21 জুলাই 2024, বিক্ষোভ সংঘর্ষে উত্তাল পুরো দেশ। প্রতিনিয়ত মৃত্যুর খবর ভেসে আসছে এক কান থেকে অন্য কানে। মুখে মুখে যতটুকু খবর পাওয়া যায় ততটুকুতেই ভরসা ছিল সে সময়ে, কারণ তখনও স্বৈরাচার শেখ হাসিনার সরকার বন্ধ করে রেখেছে মানুষের অন্যতম অধিকার ইন্টারনেট। কবে সচল হবে ইন্টারনেট তাও জানাতে ব্যর্থ সে সময়ের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমি হয়তো ঘন্টা, সময় বা দিন উল্লেখ করতে পারছি না। এদিন ইন্টারনেট বন্ধ থাকায় প্রভাব পড়ে বিদ্যুৎ ও গ্যাসে। প্রিপেড কার্ড রিচার্জ করতে না পারায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সবকিছু ছাপিয়ে মানুষের নজর সুপ্রিম কোর্টের দিকে। এদিন কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। সরকারি চাকরিতে মেধায় 93%, মুক্তিযোদ্ধা 5, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1 এবং প্রতিবন্ধী কোটায় 1% নির্ধারণ করা হয়। সরকার প্রয়োজনে এই কোটাটা বাতিল, পরিবর্তন করার ক্ষমতা রাখবে। কারফিউয়ের দ্বিতীয় দিন সকাল থেকেই মোড়ে মোড়ে সতর্ক পাহারায় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনমনে আতঙ্ক, সব উপেক্ষা করে অলিগলিতে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। বাংলাদেশ হেরে যাবে। তবে কারফিউ, ইন্টারনেট বিভ্রাট, হত্যা, হামলা, মামলা আর নানা অপপ্রচার করেও দমানো যায়নি স্বৈরাচার পতন আন্দোলন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একমত হলেও গঠন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টা নির্বাচনে 5 সদস্যের বাছাই কমিটি গঠন সহ নতুন প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন। এছাড়া প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে মতবিরোধ রয়েছে বিএনপি, জামাত, এনসিপি ও অন্যান্য দলগুলোর। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। এ মাসেই জুলাই সনদ করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। দ্বিতীয় ধাপের আলোচনার 15তম দিনে তত্ত্বাবধায়ক সরকার গঠন ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হয়। দিনভর আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনার সমন্বয়ে বিকালে এ বিষয়ে সংশোধিত প্রস্তাব দেয় কমিশন। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মণ্ডলী কিভাবে গঠিত হবে, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা বাছাই কমিটি করা দরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা বিচার বিভাগ এবং রাষ্ট্রপতি এই দুই প্রতিষ্ঠানকে আলাদা রাখতে চাই। মোটামুটিভাবে সকল দল যে মতামত দিয়েছেন এবং যে পদ্ধতি প্রায় আমরা ঐকমত্যে কাছাকাছি এসেছি, তাতে রাষ্ট্রপতি এবং বিচার বিভাগ এই দুই জায়গা কার্যত বাইরে থাকছে। বিকালে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর। যে দলীয় প্রধান ইচ্ছা করলে প্রধানমন্ত্রিত্ব নিতে পারেন যদি পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হয়, আর যদি পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হয় যে তাকে প্রধানমন্ত্রী করা হবে না, অন্য একজনকে করা হবে, সেইটা পার্লামেন্টারি পার্টির ডেমোক্রেটিক রাইট চর্চা, সেটা ওপেন রাখার ক্ষেত্রে আমরা আমাদের সাজেশন দিয়েছি এবং পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ টেনে আমরা বলেছি যে যেহেতু দলীয় প্রধানমন্ত্রিত্ব হওয়ার ক্ষেত্রে কোনো যোগ্যতা হতে পারে না, সেই জন্য এই অপশনটা থাকা উচিত, তার ডেমোক্রেটিক রাইটটা অক্ষুণ্ণ থাকা উচিত। কমিশনের অরিজিনাল প্রস্তাব হচ্ছে যে কোনো একটি তিনটির ভিতরে প্রধানমন্ত্রী, লিডার অব দি হাউস এবং দলের প্রধান। আমরা কমিশনের একটার ব্যাপারও দ্বিমত করেছি, দুইটা, এবং পার্টিকুলারলি দুটো হচ্ছে প্রধানমন্ত্রী এবং হাউস অব দি লিডার একজন থাকবেন, আর সেই সময়ে উনি দলীয় প্রধান থাকবেন না। আমাদের প্রস্তাব হচ্ছে একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন। অর্থাৎ ধরেন কেউ দলের প্রধান, তার দল ক্ষমতায় গেল, সে গিয়ে প্রধানমন্ত্রী হলেন, তিনি যখন প্রধানমন্ত্রী হবেন তার দলের দায়িত্ব আরেকজনকে প্রদান করে দিবেন। এছাড়া সংসদে উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে 2-1 দিনের মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। উচ্চকক্ষ প্রতিষ্ঠা নিয়ে কোনো ভিন্ন মত নেই, কিভাবে হবে সে বিষয়ে যেহেতু দুটো মত আছে এবং রাজনৈতিক দলগুলোর এই মতামতের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো কমিশনের কাছে এই দায়িত্ব অর্পণ করেছে। আমরা আগামী 2-1 দিনের মধ্যে আরও আলোচনা করে উচ্চকক্ষ বিষয়ে একটা সিদ্ধান্ত কমিশনের পক্ষ থেকে দিতে পারব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এই আলোচনা সোমবারও চলবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মাহিন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দেয় সে। এর আগে শনিবার একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামলার আরেক আসামি সজীব ব্যাপারী। জবানবন্দিতে মাহিন জানায়, দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধের জের ধরে সোহাগকে হত্যার পরিকল্পনা করা হয়। ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হয় সোহাগকে। জবানবন্দিতে আসামি সজীব জানায়, মূল পরিকল্পনাকারী ও নেতৃত্ব দেয়া মাহমুদুল হাসান মাহিন ও রেজওয়ান উদ্দিন অভি ঘটনার আগে সোহাগকে তার দোকান থেকে টেনে বের করে নিয়ে আসে। পরে সবাই মিলে তাকে টেনে হিচড়ে মিটফোর্ডের 3 নম্বর গেট এলাকায় নিয়ে যায়। সেখানে ইট ও পাথর দিয়ে সোহাগের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। এর আগে 17 জুলাই মামলার আসামি টিটন গাজী, আলমগীর ও মনির ওরফে লম্বা মনির হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। এ নিয়ে এই মামলায় মোট 5 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। দেশটির সঙ্গে দর কষাকষি চলছে বলে জানান তিনি। রাজধানীর একটি হোটেলে রবিবার আমেরিকান চেম্বার অব কমার্স আমচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে কথা বলেন তিনি। অনুষ্ঠানে মার্কিন কোম্পানি শেভরন এর কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মোহাম্মদ ইমরুল কবির বাংলাদেশের গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আগ্রহের কথা জানান। সমুদ্রে গ্যাস পেলে আমদানি করা এলএনজির চেয়ে সাশ্রয়ী
সাশ্রয়ী দামে গ্যাস পাওয়ার নিশ্চয়তা দেন তিনি। তবে পরিবেশ উপদেষ্টা জানান, চাইলেও রাতারাতি আমদানি নির্ভরতা কমানো যাবে না। টেকসই পৃথিবীর জন্য টেকসই বিনিয়োগের পাশাপাশি জীবনযাত্রার মান টেকসই করার তাগিদ তার। এজন্য সাশ্রয়ী মূল্যে নবায়নযোগ্য জ্বালানি প্রাপ্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, বৈষম্যহীন সরকার চেয়েছিল জনগণ, যারা সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করবে। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে এসে হাবিবুর রহমান হাবিব এসব কথা বলেন। এই বাচ্চারা বাচ্চাদের নিয়ে তাদের মারা বসে আছে, এখান থেকে যদি বাচ্চার প্রাণহানি ঘটে তাহলে আমি মনে করবো যে সরকার তাকে হত্যা করবে। সরকার তাদের সাথে বসতে পারতো, কথা বলতে পারতো, প্রকল্প মেয়াদ বৃদ্ধি করে এদেরকে আত্মীকরণ করতে পারতো, অথবা যে কোনোভাবেই হোক এদের কর্মসূচির ব্যবস্থা করতে পারতো। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মানবজাতির কলঙ্ক শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না বলেছেন মির্জা ফখরুল। অভ্যুত্থানের বছর না যেতেই দোষারোপের রাজনীতি শুরু, অভিযোগ সালাউদ্দিনের। গোপালগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, ৫,৪০০ জনকে আসামি করে হত্যা মামলা পুলিশের। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাধা দিয়ে থামানো যাবে না এনসিপিকে, হুঁশিয়ারি নাহিদের। তরুণ নেতৃত্বকে লোভ দেখিয়ে কেনা যাবে না বললেন হাসনাত। তত্ত্বাবধায়ক সরকার একমত হলেও গঠন প্রক্রিয়ায় মতানৈক্য রাজনৈতিক দলগুলোর, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে দ্বিমত। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfinews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।